নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু, নিরাপত্তার অভাব নিয়েই প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের নিরাপত্তার অভাব যেখানে, সেখানে সেলিব্রিটিদের জন্য বন্ধ হয়ে যায় আস্ত ব্রিজ। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নির্ধারিত থাকে নিশ্ছিদ্র নিরাপত্তা। অর্থাৎ কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে যেখানে কোটি কোটি মানুষ মহাকুম্ভে যাচ্ছেন, আজকে এই মহাকুম্ভে মৌনী অমাবস্যায় শাহী স্নান ছিল এবং তাকে কেন্দ্র করেই রাত 1টা থেকে 2টোর মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা খবর, যদিও সরকারি মতে মৃতের কোনো খবর নেই। আহত হয়েছে বলে তারা সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যোগী আদিত্যনাথ তিনি গোটা বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বারবার যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 5ই ফেব্রুয়ারি যাবেন স্নান করতে। এর আগে আমরা দেখেছি যোগী আদিত্যনাথ তিনি গোটা ক্যাবিনেট নিয়ে মহাকুম্ভে স্নান করেছেন। অমিত শাহ তিনিও গিয়ে স্নান সেরে এসেছেন। আর আজকে যখন একেবারে পূর্ণ লগ্নে শাহী স্নানের যে আয়োজন, সেখানে কিন্তু নিরাপত্তার ফাঁক কেন ছিল তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন। কোথাও গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা কি নেই? মহাকুম্ভে যেখানে কড়া নজরদারি থাকার কথা ছিল, নিরাপত্তার আরও কড়াকড়ি হওয়া উচিত ছিল, সেখানেই কোথাও গিয়ে বলা হচ্ছে বা বিরোধীরা অভিযোগ করছেন ভিভিআইপি বা ভিআইপিদের নিরাপত্তা দিতেই ব্যস্ত যোগী আদিত্যনাথ এবং নিজেদের প্রচার করতেই ব্যস্ত। সে কারণে কোথাও গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তারা নিরাপত্তাকে সেখানে কোথাও কম্প্রোমাইজ করেছে বলে অভিযোগ করছে বিরোধীরা। এই নিয়ে আমরা কথা বলবো। কলকাতার পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আশিস দা, প্রথমেই জানতে চাইবো যে সর্বশেষ আপডেট কি রয়েছে, এই ইনফরমেশনটা একটু জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য জানাতে বলবো আপনাকে। সর্বশেষ যেটা আমরা জানতে পাচ্ছি, আকাশ থেকে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো হচ্ছে। আমরা জানতে পাচ্ছি আকাশ থেকে ড্রোন হেলিকপ্টার নিয়ে গিয়ে পাপড়ি ছড়ানো হচ্ছে। এদিকে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়তো হয়েছেন, যদিও ওখানকার প্রশাসন থেকে এরকম কোনো কথা স্বীকার করা হচ্ছে না, কিন্তু যারা আহত নিহত হয়েছেন তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের চিৎকারে প্রয়াগের আকাশ দীর্ণ হচ্ছে। কিন্তু আমরা যে ছবি দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, দেখুন হেলিকপ্টার থেকে টন টন গোলাপের পাপড়ি ছড়ানো হচ্ছে এবং ছবি তৈরি করা হচ্ছে। সারা বিশ্বের জন্য, সারা দেশের মানুষের জন্য ছবি তৈরি করা হচ্ছে। কি মহান, কি শান্তিপূর্ণ, কি সুন্দর এই মহাকুম্ভ। আর যেখানে গিয়ে পাপড়ি পড়ছে সেটাই হয়তো একটা মৃতদেহ সেখানে ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। এই হচ্ছে কুম্ভর চেহারা যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সর্বশেষ খবর যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রয়াগরাজে ঢোকবার সীমানা, প্রয়াগরাজ যে শহর, যেটা আগে নাম ছিল এলাহাবাদ শহর, সেই শহরে ঢোকবার সীমানা সিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা ইতিমধ্যেই ঢুকে গিয়েছেন তাদেরকে ওই সঙ্গমের দিকে বা স্নানের জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চালু আছে। কিন্তু নতুন করে আজ আর কোনো লোক প্রয়াগরাজে ঢুকতে পারবেন না, এইরকম খবর আমরা সর্বশেষ খবর পাচ্ছি। আমরা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত কোনো হেল্পলাইন নম্বরের কোনো অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের প্রতিনিধি প্রয়াগরাজে নিজে রয়েছেন, একাধিক প্রতিনিধি রয়েছেন, তাদের একটু আগে ফোনে আমরা জিজ্ঞাসা করেছি যে কোনো হেল্পলাইন নম্বর আছে, কেননা অনেকের লোকজন স্বজন আত্মীয় হারিয়ে যাবেন, তারা কোথায় কোন লাইনে ফোন করবেন, কি করবেন। যে কোনো সাধারণ ঘটনা ঘটলেও হেল্পলাইন নম্বর তৈরি হয়, কিন্তু এখনো পর্যন্ত যারা ওখানে আছেন আর আমরা যারা নানানভাবে ইন্টারনেটের মাধ্যমে খোঁজ খবর রাখছি, খবর নিচ্ছি, আমাদের কাছে কোনো হেল্পলাইন নম্বর নেই। শুধু যেটা এখন পর্যন্ত জানা গেছে যে ওই মেলা বা স্নানের স্থান, তার কাছাকাছি দু একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, তার সামনে প্রচুর ভিড় হয়েছে, কিন্তু এছাড়া নতুন করে লোক আর ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ প্রয়াগরাজ বা ভূতপূর্ব এলাহাবাদ শহর এখন ওয়ান ওয়ে হয়ে গেছে, শুধু ওখান থেকে বেরিয়ে যেতে পারবে লোকে, আর যারা ওখানেই তাঁবু করে আছেন তারা তাঁবুতে ফিরে যেতে পারবেন। কিন্তু দেশের অন্যান্য জায়গার থেকে বা বিশ্বের অন্যান্য জায়গার থেকে
প্রয়াগরাজের সঙ্গমের দিকে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা সিল করে দেওয়া হয়েছে। সুতরাং এক কথায় বলা যেতে পারে যে নানান বাগাড়ম্বর এবং অদ্ভুত অদ্ভুত সংখ্যা, কোটি, 40 কোটি, 50 কোটি, এই সমস্ত সংখ্যার আড়ালে আসলে কয়েক লক্ষ লোক ওখানে এসেছিলেন। রাত্রের অন্ধকারে ঘটনা ঘটেছে। যে পরিমাণ ফ্লাড লাইট ইত্যাদি দেওয়া দরকার তা ছিল না। বাঁশের বেড়া, যেটাকে আমরা ব্যারিকেড বলি অনেক সময়, যেটা নিরাপত্তার গোড়ার কথা, সেরকম ব্যারিকেড ছিল না। বিভিন্ন লেন তৈরি করা হয়নি। সুতরাং একবার হুড়োহুড়ি শুরু হলে সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় বিরাট জনতার মধ্যে এবং সেখানেই পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এখন প্রশ্ন উঠবে, কে তদন্ত করবে, কে করবে? ওপরে ডবল ইঞ্জিন সরকার চলছে, তো ওপরে মোদি, নিচে যোগী। কিন্তু যদি কোনো নিরপেক্ষ তদন্ত হয় তাহলে যে প্রশাসন, যে রাজ্য সরকার এটা করবার জন্য দায়ী ছিলেন, তাদের কিন্তু গুরুতর প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। ঋষি, একদমই আশিস দা, এটা যদি এখন অন্য কোনো রাজ্য হতো, মানে অবিজেপি শাসিত রাজ্য হতো, তাহলে হয়তো হুড়ুড়ি করে নেমে পড়তেন, হয়তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চলেও আসতে পারতেন, কেন্দ্রীয় টিম তো আসতোই হয়তো এতক্ষণে। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগেই আমাদের এখানে যে গঙ্গাসাগর মেলা হলো, সেখানকার যা ব্যবস্থাপনা, বা শহর কলকাতাতে প্রত্যেক বছরই দুর্গাপুজো হয় এবং সেখানে যে পরিকল্পনা থাকে সুন্দরভাবে, বহু মানুষ তো সেই দুর্গাপুজো দেখতে আসেন, ভিড় জমান, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমান, একাধিক প্যান্ডেল হয়, তার জন্য যে ব্যবস্থাপনা। আর আজকে যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে ব্যারিকেড, কীভাবে ব্যারিকেড করা হয়েছে, যেখানে বাঁশের ব্যারিকেড নেই, কিন্তু পিলপিল করে মানুষ ঢুকে যাচ্ছে, তাদেরকে আটকাতেও পাচ্ছেন না যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এই যদি ব্যবস্থা হয় তো দুর্ঘটনাটা হওয়ারই ছিল। এর পিছনে আরেকটা কি কারণ বলে মনে হয় আপনার? এক হচ্ছে রাজনৈতিক প্রচার, বাগড়ম্বর অনেক বেশি, যে কে করছে তার কৃতিত্ব নেওয়ার একটা হুড়হুড়ি রয়েছে। কোথাও কেন্দ্রীয় সরকার, তো এখানে উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ, পাশাপাশি ভিআইপিদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আগে, পরে তো সাধারণ মানুষ। সেই এইগুলোই কি এই ঘটনা ঘটে যাওয়ার একটা বড় কারণ? এর আগে আগুন লাগার ঘটনাও ঘটলো। দেখো ঋষি, তুমি যদি পুরো ব্যাপারটা ভালো করে দেখো, এই তো কদিন আগে শুরু হয়েছে, তুমি যদি পুরো ব্যাপারটা ভালো করে দেখো, যারা মেলার দায়িত্বে, তাদের যেন দায়িত্ব হচ্ছে কতগুলো দৃশ্য তৈরি করা। এটা যেন একটা দৃশ্যায়নের মেলা। ওখানে হঠাৎ যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্যরা যোগী সহ চলে গেলেন এবং তারা খালি গায়ে চান করতে শুরু করলেন। তারপর আবার মজা করে এক একজন আর অন্যজনের দিকে জল ছুঁড়ে দিচ্ছেন, দৃশ্য তৈরি হচ্ছে। তারপরে অমিত শাহ চলে গেলেন, সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হলো 1.5 মাইল দূর থেকে। যারা সাধারণ যাত্রী, যারা সাধারণ পুণ্যার্থী, তাদের 500 মিটার যেতে 1.5 ঘন্টা সময় লাগছে। অমিত শাহ গিয়ে সেখানে ঢুকে গেলেন এবং একটা দৃশ্য তৈরি হলো। আজকে দেখো, যেদিন এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন হেলিকপ্টার থেকে গোলাপ ফুল ছোড়া হচ্ছে এবং এই কত হত নিহত গোটা ব্যাপারটাকে মানে ধামাচাপা দেবার জন্য অন্য দৃশ্য তৈরি করা হচ্ছে। এরপরে যেটা থেকে যাবে সেটা হচ্ছে 29 জানুয়ারি এইভাবে পুণ্যার্থীদের ওপরে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ হয়তো ভাববেন যে একেবারে ওপর থেকে ভগবানই পাঠাচ্ছেন, হয়তো সেই দৃশ্য তৈরি করা হচ্ছে। এটা রাজনীতির কুম্ভ। যারা সাধারণ পুণ্যার্থী স্বতঃস্ফূর্তভাবে গেছেন, তারা পুণ্যার্জনের জন্য গেছেন। যারা সরকার চালাচ্ছেন, যারা হিন্দুত্ববাদী, তারা রাজনীতি করছেন। যেহেতু যারা সরকার চালাচ্ছেন তাদের ওপরই দায়িত্ব থাকে ভিড় নিয়ন্ত্রণ করার, ব্যবস্থাপনা করার, সেই জন্য তারা সেদিকে মোটেই নজর দিতে পারেননি। তাদের শুধু চাহিদা একটার পর একটা দৃশ্য তৈরি করা। তা না হলে তুমি ভাবতে পারো, 5 তারিখে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে তো কোনো শাহী স্নান নেই। 3 তারিখে সরস্বতী পুজোর দিন একটা শাহী স্নান আছে। তারপরে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় আরেকটা শাহী স্নান আছে। 5 তারিখে মোদি যাচ্ছেন কেন? 5 তারিখে মোদি গিয়ে ওখানে চান করবেন এবং তার দৃশ্য তৈরি হবে। যেমন মোদি এর আগেও একাধিক নদীতে, ওই রাম মন্দির লাগোয়া ইত্যাদি ইত্যাদি, তিনি স্নান করেছেন। সেই রকম আরেকটি দৃশ্য তৈরি হবে এবং তখনই দিল্লিবাসীরা বুথে বুথে বেরিয়ে পড়বেন, তারা লাইনে দাঁড়াবেন, তারা ভোট দেবেন। আর তখনই টেলিভিশনের পর্দায় দেখা যাবে মোদি চান করছেন, মোদি হয়তো বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছেন। অজৈবভাবে সৃষ্ট নরেন্দ্র মোদির এই হিন্দুত্ববাদের আহ্বানে
ভোটের লাইনে কি একটু তরঙ্গ তৈরি হবে, তো তাহলে কি 4টে ভোট বাড়বে, এই হচ্ছে এদের মাথায় একমাত্র উদ্দেশ্য। তাহলে তারা ব্যবস্থাপনা করবেন কি করে? আমি বলছি, আজকে প্রয়াগে যত লোক ছিলেন, অষ্টমীর রাতে কলকাতায় তার থেকে অনেক বেশি লোক থাকে, কিন্তু অষ্টমীর রাতে তো পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে না। অষ্টমীর রাতে, নবমীর রাতে, সপ্তমীর রাতে কলকাতায় এমন অনেক সংকীর্ণ রাস্তা দিয়েও জনস্রোত বয়ে যায়, কেননা পুজো প্যান্ডেলগুলো তো নানা রকম রাস্তায় হয়তো, সব তো আর রেড রোডের মতো জায়গায় হয় না, রেড রোডের জায়গায় কোনো পুজোই হয় না। সুতরাং সেই গলি টলি দিয়ে মানুষ চলে যান, ব্যবস্থাপনার জন্য পদপিষ্ট হওয়ার ঘটনা তো ঘটে না। শুধু যদি রাজনীতি করতে চায় তাহলে যা হয় সেটাই আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। দেখুন, নিচে আহত নিহতদের আর্তচিৎকার, আর ওপর থেকে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো হচ্ছে মহাকুম্ভে। দেখুন একদমই আশিস দা, সেই ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভি পর্দায়। একদিকে তো মানুষের যে হুড়োহুড়ি, যেই মুহূর্তে দুর্ঘটনা ঘটেছে বা তার আগের যে ছবি, ব্যারিকেড কার্যত তারা মানছেন না, কিন্তু হুড়োহুড়ি চলছে। পাশাপাশি যে হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছোড়া হচ্ছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন। আমি আশিস দা আপনার কাছে যেটা আসবো, যে এই নিয়ে তো বিরোধীরাও ইতিমধ্যে সোচ্চার হয়েছে। আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে লিখেছেন, বা যোগী আদিত্যনাথকে কটাক্ষ করতে ছাড়েননি অখিলেশ যাদব কিংবা রাহুল গান্ধী। তারা এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? দেখো, বিরোধীদের যে বক্তব্য, সেই বক্তব্যটা তুমি ইতিমধ্যেই উল্লেখ করলে। তারা কিন্তু কুম্ভকে নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার বিরুদ্ধে অ্যাক্রস দি বোর্ড প্রায় সবাই, সমস্ত বিরোধী দল একমত। মানে সেটা তুমি ইন্ডিয়ার কথাই বলো, যে মঞ্চ তৈরি হয়েছে রাজনৈতিক মঞ্চ, বা যারা হয়তো ইন্ডিয়া এই মঞ্চের মধ্যে নেই, তারাও অ্যাক্রস দি বোর্ড সকলে একমত যে মহাকুম্ভ নিয়ে যে ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, সেটা ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই যোগী সরকার। ঋষি, তোমার তো মনে আছে কয়েকদিন আগের কথা, সপ্তাহ দেড়েক আগের কথা, হঠাৎ আগুন লেগে গেল। আগুন, সে ছবি আমরা দেখালাম, আমরা কলকাতা টিভির পর্দায় দেখালাম। তারপরে কি করে ওখানকার এসপি বলে দিলেন 17টা 18টা ক্যাম্প ভস্মীভূত হয়ে গেল আধ ঘন্টার মধ্যে, কেউ হতাহত হননি। হত তো দূরের কথা, আহতও কেউ হননি, বলে দিলেন। এখন অফিসিয়াল যে কথা, তার বাইরে আমরা তো আর ওখানে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে তদন্ত করতে যাব না। কোথায় প্রথম আগুনের ব্লাস্ট হয়েছিল? না গীতা প্রেসে। গীতা প্রেসটা কি, যা হচ্ছে হিন্দুত্ববাদীদের নানা রকম বইপত্র ছাপে, তাছাড়া পুরাণ ধর্মগ্রন্থও ছাপে। সেই গীতা প্রেসে পরপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে গিয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গেল। তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল অগ্নি নির্বাপনের? 18টা তাঁবু ভস্মীভূত হলো কী করে? তখনও প্রশ্ন উঠেছিল, আজকেও প্রশ্ন উঠছে, এবং সেই কথাটাই বিরোধীরা সকলে মিলে বলছেন। ঋষি, একদমই আশিস দা, এরপরে কি মনে হয় 5ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী তিনি যাবেন আর এই মহাকুম্ভে সেখানে স্নান করতে? নরেন্দ্র মোদী একটু আগে একটা খুব সতর্ক শোক বার্তা দিয়েছেন, বা উদ্বেগ বার্তা, যাই বলুন আপনি। সেখানে এই 40-45 শব্দ হবে। তিনি ওই যারা আহত হয়েছেন ইত্যাদি তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু রাজনীতির দায়, ভোট জোগাড়ের দায় বড় দায়। এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর 5 তারিখে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করবার কোনো খবর আমরা পাচ্ছি না। কিন্তু আমার মনে হচ্ছে যে কেন্দ্রীয় মনোভাবটা এই যোগী সরকার এবং বিজেপিওয়ালাদের রয়েছে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আজকেই হেলিকপ্টার থেকে এই গোলাপ ফুলের পাপড়ি ছড়ানোর মধ্য দিয়ে। এই যে দৃশ্যায়ন তৈরি করা হচ্ছে, ছবি তৈরি করা হচ্ছে, সেই ছবি তৈরি করার সুযোগ কি নরেন্দ্র মোদী ছেড়ে দেবেন? মনে তো হয় না। অনেক ধন্যবাদ আশিস দা। দেখা যাক নরেন্দ্র মোদী তিনি যান কিনা 5ই ফেব্রুয়ারি। সেদিন আবার দিল্লিতে ভোটও রয়েছে। ফলত যে কথা আশিস দা বলছিলেন, কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর, যে একটা ছবি তৈরি করার চেষ্টা চলছে এবং প্রচার সর্বস্ব গোটা বিষয়টি, রাজনৈতিক মহাকুম্ভ চলছে, যে কারণে সাধারণ মানুষের প্রাণ চলে গেলেও কিন্তু এখনো পর্যন্ত আদৌ কারো মৃত্যু হয়েছে কিনা এই পদপিষ্ট হওয়ার ঘটনাতে, সেটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে না।
প্রয়াগরাজে সেখানেই রয়েছেন আমাদের প্রতিনিধি মনীষ রয়েছেন। মনীষের সঙ্গে কথা বলবো যে সেখানকার কি পরিস্থিতি এবং এই যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল তারপরে প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থাই বা নেওয়া হয়েছে। मनीष जी, हम पहले जो आप सबसे जानना चाहेंगे, प्रयागराज का जो त्रिवेणी संगम है उसका तो बॉर्डर सील कर दिया गया है, क्या हाल है अभी? ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার সময় হুড়োহুড়ি রাত 1টা থেকে 2টোর মধ্যে দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনার পরে পরে খুব স্বাভাবিকভাবেই যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিরোধীরা। চরম অব্যবস্থা, মহাকুম্ভে মহা বিপর্যয়, মহা অব্যবস্থার ছবি ফুটে উঠেছে। এই ঘটনায় 17 জনের মৃত্যু হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলা হচ্ছে না। এর মধ্যে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের বর্ডার সিল করে দেওয়া হয়েছে। নতুন করে কোনো হেল্পলাইন নাম্বার জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেশ কয়েকবার ফোন করেছেন যোগী আদিত্যনাথকে, স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও ফোন করেছেন পরিস্থিতি জানার জন্য, কি কি ব্যবস্থাপনা করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে সে সমস্ত কিছু জানতে চেয়েছে। কিন্তু চূড়ান্ত অব্যবস্থা, চূড়ান্ত গাফিলতি এর দায় কার? এই যে এতগুলো সাধারণ মানুষের প্রাণ চলে গেল, এতজন মানুষ আহত হলেন, এর দায় কি নেবেন যোগী আদিত্যনাথ? मनीष तिवारी रोचन हमारे संग मुहूर्ते। मनीष जी, जो आपसे जानना चाहेंगे, प्रयागराज त्रिवेणी संगम का जो बॉर्डर है वो तो सील कर दिया गया है, वो अभी क्या हाल है उधर? जिस प्रकार से अगर देखा जाए, रात में जब ये पूरा एक्सीडेंट हुआ और एक्सीडेंट के बाद जो है संगम की तरफ जाने वाले सभी बॉर्डर को जो है सील कर दिया गया था। हालांकि जिस प्रकार से वहां पर काफी संख्या में लोग, करोड़ों की संख्या में लोग वहां पर देर रात में पहुंच गए थे और इतना बड़ा हादसा होने के बाद प्रशासन ने ये निर्णय लिया था। अभी कुछ ही देर पहले, आइए हम कैमरामैन से कहेंगे उस तस्वीर दिखाते, ये उसी बॉर्डर की एक पहला बॉर्डर है। यहाँ पर भी लोग संगम के लिए यहाँ से जाते हैं। अभी कुछ ही देर पहले इस बॉर्डर को खोला गया है। सुबह से इस बॉर्डर को बंद रखा गया था, किसी की आवाजाही नहीं थी, कोई भी यहाँ से संगम की तरफ जा नहीं सकता था। लेकिन अब जब संगम में जो लोग पहुंच चुके थे, जो लोग वापस आने लगभग आ चुके हैं, उसके बाद जो है धीरे धीरे लोगों को यहाँ से रवाना किया जा रहा है संगम की तरफ भी। सुबह से ही हमारा चैनल बता रहा है कि जिस प्रकार से यहाँ पर हादसा हुआ, हादसे में जो है करीब जो सोर्सेस के द्वारा जो जानकारी मिली कि 17 लोगों की डेथ हुई और 30 अबव लोग जो है वो इंजर्ड हुए, घायल हुए। और उसके बाद से प्रशासन ने लगातार इसी प्रकार से बॉर्डरों को सीज किया, क्योंकि जिस प्रकार से लोग जो यहाँ पर आते हैं वो सिर्फ संगम में ही स्नान करते हैं। हालांकि यहाँ पर और भी घाट हैं जहाँ पर स्नान किया जा सकता है, चाहे वो गंगा का घाट हो, यमुना का घाट हो, लेकिन जहाँ पर तीनों नदियों का संगम होता है वहीं पर ही लोग जा करके स्नान करना चाहते हैं। और इसी वजह से ये एक लोग जो है आज शाही स्नान के मौके पर जिस प्रकार से यहाँ पर पहुँचे और काफ़ी संख्या में पहुँच गए, और उसके बाद एक अफवाह के चलते इतना बड़ा हादसा देखने को मिला। उसके बाद प्रशासन ने, सरकार ने निर्णय लिया, ट्रेनों को लेट कराया। जो प्रयागराज की ट्रेनें थी उनको वहाँ पर रोक दिया गया। जिस प्रकार से उनका ये निर्णय रहा कि जब यहाँ से लोगों की संख्या कम हो जाएगी तब उन ट्रेनों को जो है संगम के लिए, प्रयागराज के लिए भेजा जाएगा, जिससे कि किसी प्रकार का कोई भी एक्सीडेंट आगे ना हो सके। अब आप देख सकते हैं जिस प्रकार से अब दोपहर के बाद से जो लोग रात के वक्त या सुबह के वक्त संगम पर पहुंच गए थे, लगभग वो लोग वहां से वापस आ चुके हैं। मनीष जी, और एक बात जानना चाहेंगे आपसे, जो पहला एक हेल्पलाइन नंबर था 1920, इसके बाद कोई भी नया कोई हेल्पलाइन नंबर चालू हुआ है क्या? बिल्कुल, आइए हम सबसे पहले मैं उस हेल्पलाइन नंबर को दिखाना भी चाहूंगा। ऐसे ही बूथ जो है यहाँ पर लगातार बनाए गए हैं। जो मेला कंट्रोल रूम नंबर 1920, यही स्टार्ट से ही इसी कंट्रोल रूम और बाकी ये मोबाइल नंबर बाहरी जो चौकी इंचार्ज हैं उनके नंबर यहाँ पर हालांकि दिए गए हैं। 1920 यही एक नंबर जो है जिनके भी परिजन या कोई बिछड़ जा रहा है, कोई भी नया कंट्रोल रूम, नया कोई नंबर नहीं दिया है
प्रशासन ने? बिल्कुल, अभी तक आप ये जान लीजिए कि अभी तक कोई भी नया न्यू नंबर नहीं दिया है, ना कोई कंट्रोल रूम दिया गया है। अभी तक ये तक जानकारी नहीं दी जा रही है गवर्नमेंट की तरफ से, प्रशासन की तरफ से, कि कितने लोगों की डेथ हुई है। हालांकि ये पूरी तरीके से श्योर है, क्योंकि सभी नेताओं ने या पीएम ने सभी ने मृत लोगों के लिए, जिनकी डेथ हुई उनके लिए अपना संदेश जरूर दिया है। लेकिन अगर संख्या की बात की जाए, अभी तक ये नहीं बताया जा रहा है कि संख्या कितनी है। यहाँ पर अलग अलग प्रकार की संख्याएं जो हैं सूत्रों के सोर्सेस के माध्यम से हम लोग को जानकारी में मिल रही है। सुबह के वक्त 12 से 13 लोगों की बताई गई थी, दोपहर तक वो जो नंबर्स हैं वो 17 तक डेथ होने की मैसेज आ गया। अब अभी भी लोग कह रहे हैं कि काफी नंबर्स और भी बढ़ सकते हैं। तो कह सकते हैं जिस प्रकार से अगर कहा जाए सरकार या प्रशासन डेथ नंबर्स को अभी मीडिया के सामने जारी नहीं कर रही है, पूरी तरीके से छुपाया जा रहा है, क्योंकि इससे भी इस मेले पे आने जाने वालों पे असर पड़ सकता है। और इससे भी जो लोग भी 19-20 नंबर जो यही हेल्पलाइन नंबर है, इसी पे अपनी जानकारी ले सकते हैं, या पुलिस को जो जिनकी डेथ हुई है उनका कोई नंबर मिल रहा है, उनके फैमिली का मिल रहा है, तो पुलिस चुपचाप उनको जो है उनके घर वालों को जानकारी में दे रहे हैं। हालांकि एक मामला हम लोग को मिला था, यूपी के गोंडा से एक परिवार आया था, उसमें एक लोगों की डेथ हुई थी, वो जानकारी में हम लोग को मिल चुका है। लेकिन हालांकि जो संख्या है वो 17 से अबव होगी, इससे कम संख्या नहीं होगी। जी जी, बहुत बहुत शुक्रिया मनीष जी। কথা বলছিলাম প্রতিনিধি মনীষ তিওয়ারির সঙ্গে, প্রয়াগরাজ থেকে ছিলেন সরাসরি, এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে এখনো পর্যন্ত যে কন্ট্রোল রুম, একটি কন্ট্রোল রুম এবং একটি হেল্পলাইন নাম্বার 1920, এই হেল্পলাইন নাম্বারই রয়েছে, একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। নতুন করে এই দুর্ঘটনা ঘটার পরে আর কোনো কন্ট্রোল রুমও খোলা হয়নি, নতুন করে হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়নি। সময় গেছে ছোট্ট একটা বিরতির, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। গুলেনবাড়িতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজ্যে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুলেনবাড়ি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জগদ্দলের ওই কিশোর, গতকালই আমরা দেখেছিলাম যে বারাসাতের এক ক্লাস 12-এর ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছিল এনআরএস হাসপাতালে। এর আজকে এক কিশোরের মৃত্যু হয়েছে, জগদ্দলের কিশোর বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। শুভজিৎ সিং রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভজিৎ, এটি কি জানা যাচ্ছে? চিকিৎসকরা কি কনফার্ম করেছেন যে গুলেনবাড়ি সিন্ড্রোমেই ওই কিশোরের মৃত্যু হয়েছে? তার পরিবারের লোকজনই বা কি বলছেন? দেখো ঋষিকেশ, বেশ কয়েকদিন ধরে কিন্তু এই জিবি সিন্ড্রোমের ভাইরাসের কিন্তু প্রকোপ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তোমাকে বলে রাখি, কিছুদিন আগেও আমডাঙ্গাতে একটি ঘটনা ঘটে, বা আমডাঙ্গা ঘটনার পর এবারে কিন্তু জগদ্দলে বছর দশেকের সেই যুবক দেবকুমার সাউ নামে হঠাৎ দীর্ঘদিন ধরে গলা ব্যথা এবং মাথা যন্ত্রণা এবং জ্বরে ভুগছিলেন সেই ছাত্র, এবং হঠাৎই তাকে শরীরের অবনতি ঘটাতে তাকে কলকাতায় কিন্তু একটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। তারপরেই কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে সে, তারপরেই তার মৃত্যু ঘটে। এবং চিকিৎসকদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে জিবি সিন্ড্রোম ভাইরাসের কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে চিকিৎসকের তরফ থেকে। এই ভাইরাসের প্রকোপ এতটাই বেড়েছে জানিয়ে কিন্তু আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যারা স্বাস্থ্য আধিকারিকরা ছিল তাদেরকে নিয়ে একটি বিশেষ বৈঠক করা হয়েছে, যে এলাকায় যদি এমন ধরনের কোনো ভাইরাসের খবর, ভাইরাসের কোনো ঘটনায় আক্রান্ত যদি কেউ হয়, তা কিন্তু অতি অবশ্যই সেই স্বাস্থ্য দপ্তরে তাদেরকে জানাতে হবে, এবং তারপরে কিন্তু সেইভাবে উপযুক্তভাবে ব্যবস্থা নিতে হবে। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে বাচ্চাটি মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেছেন। তার মধ্যে কিন্তু এই জিবি সিন্ড্রোম ভাইরাসের যে উপকরণগুলো ছিল সেগুলি কিন্তু প্রত্যেকটাই মিলেছে, যে কারণে ডাক্তারদের তরফ থেকে এখনো পর্যন্ত যে নিশ্চিত করা হয়েছে জিবি সিন্ড্রোম ভাইরাসের কারণে কিন্তু মৃত্যু হয়েছে ওই ছাত্রের। ইতিমধ্যে এলাকায় নেমেছে শোকের ছায়া। যেমনটা জানা যাচ্ছে যে ভাটপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের শিবতলা পথ এলাকাতে সেই ছাত্রের বাড়ি, এবং তার মৃত্যুর পরেই কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসছে। যদিও স্থানীয় যে ভাটপাড়া পুরসভার তরফ থেকে সেই সব এলাকাতে একটি সচেতনতামূলক বার্তা
বার্তা দেওয়ার জন্য হয়তো আগামীকাল থেকে একটি ক্যাম্পেনিং করা হতে পারে, যে এমন ধরনের যদি কোনো সংক্রমণ বা এমন ধরনের কোনো ব্যাধিতে যদি কোনো ছাত্র আক্রান্ত হন, তারপরে তাকে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ এই স্থানীয় যে গোলঘর হাসপাতাল, ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল, সেখানেও কিন্তু সুপার মিজানুল ইসলাম তার তরফ থেকেও কিন্তু চিকিৎসকদের একটি বিশেষভাবে নির্দেশিকা হিসাব মতো দেওয়া হয়েছে যে যদি কোনো শিশুর হঠাৎ করে এরকম জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা, বিশেষ করে গলা ব্যথার মধ্যে যদি কোনো উপসর্গ দেখা যায়, তার কিন্তু আগে এই জিবি সিন্ড্রোম ভাইরাসের পরীক্ষা করানো একদমই জরুরি, এবং তারপরে কিন্তু তার চিকিৎসার জন্য তার হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রগুলিকে কিন্তু ইতিমধ্যেই তা অর্ডার দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। ঋষিকেশ দা। ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। স্বাস্থ্য দপ্তরের তরফে চিকিৎসকদের নিয়ে বিশেষ বৈঠক করা হয়েছে ইতিমধ্যেই। গুলেনবাড়ি সিন্ড্রোমে রাজ্যে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জগদ্দলের ওই কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে গতকালই। বারাসাত আমডাঙ্গাতে এক ক্লাস 12-এর ছাত্রের মৃত্যু হয়েছে, তারপরে আবারও জগদ্দলের এক কিশোরের মৃত্যুর ঘটনা। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্তারা ইতিমধ্যে বৈঠক করেছেন চিকিৎসকদের নিয়ে। আবার একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। থ্রেড কালচারের অভিযোগে কি পদক্ষেপ আরজিকর কলেজ কর্তৃপক্ষের? অভিযুক্তদের বক্তব্য কি শুনেছে কর্তৃপক্ষ? 5ই ফেব্রুয়ারি হাসপাতালের আধিকারিককে আদালতে জানাতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আমরা দেখেছিলাম যে আরজিকরে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে উঠেছিল যে হাসপাতালে সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল থ্রেড কালচারের। জুনিয়র চিকিৎসকদের এক শ্রেণী তারা এই বিভিন্ন থ্রেটের অভিযোগ করেছিলেন, পরীক্ষায় ফেল করে দেওয়া থেকে শুরু করে নানান অভিযোগ। আর এ নিয়ে এবার কলকাতা হাইকোর্ট জানতে চাইল যে এ নিয়ে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এই থ্রেড কালচার বিষয়টি নিয়ে কি পদক্ষেপ করেছে, আর কি জানতে চেয়েছে, কি বা নির্দেশ দিল, জানবো পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, দেখো, আরজিকর মেডিকেল কলেজের থ্রেড কালচারের অভিযোগে কলেজ কি পদক্ষেপ গ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য শোনা হয়েছে কিনা, এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাইল হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। আগামী 5ই ফেব্রুয়ারি হাসপাতালের কোন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে আদালতে রেখে এই বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে বিস্তারিতভাবে আদালতকে জানাতে হবে। কলেজের তরফে রাজ্যকে হচ্ছে ডাক্তারি যে রেসিডেন্ট ডাক্তারদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী একটি কমিটি গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এই মতো পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে অভিযুক্ত ডক্টরদের বক্তব্য শুনেছিল কিনা সে বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এরপরেই বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, 5ই ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে কলকাতা হাইকোর্টে হাজির হতে হবে। হাজির হয়ে তারা অভিযুক্তদের বক্তব্য শুনেই এই নির্দেশিকায় সাসপেনশন জারি করেছিল কিনা সেই বিষয়ে তারা বিস্তারিতভাবে আদালতের কাছে তথ্য পেশ করবেন। আচ্ছা পীযূষ, থাকো তুমি আমাদের সঙ্গে। নিঃসন্দেহে এই 5ই ফেব্রুয়ারি সময় দেওয়া হচ্ছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষকে, তাদের কোনো প্রতিনিধিকে আদালতে গিয়ে জানাতে হবে যে তারা এই বিষয়ে ঠিক কি পদক্ষেপ করেছেন, আদৌ কোনো পদক্ষেপ করেছেন কিনা। সন্দেশখালী গণধর্ষণের মামলার তদন্তে সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। লালবাজার হোমিসাইডের এসির নেতৃত্বে গঠিত হবে সিট এবং এই ক্ষেত্রে তদন্তের অগ্রগতির জন্য কিন্তু এক সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে যে রিপোর্ট দিতে হবে একটি নির্দিষ্ট সময় আদালতে, সেই রিপোর্ট দিতে হবে কতদিন সেই সময়। গোটা বিষয়টি জানবো পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, এক্ষেত্রে যে সিট গঠনের কথা বলা হচ্ছে সেই সিটকে কতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে আদালতে, বা কি জানা যাচ্ছে এই বিষয়ে, কি বললো আজকে আদালত? দেখো, সন্দেশখালী গণধর্ষণ মামলায় একটি দৃষ্টান্তকারী নির্দেশ আসবে কলকাতা হাইকোর্টে। মূলত সন্দেশখালীর অঞ্চলটি সম্পূর্ণভাবে রাজ্য পুলিশের অধীনস্থ, কিন্তু বিচারপতি এই গণধর্ষণ কাণ্ডে তদন্তের জন্য একটি সিট গঠনের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
কিন্তু সেই নির্দেশে তিনি বিশেষভাবে উল্লেখ করলেন যে লালবাজারের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার গিরিশ চ্যাটার্জির নেতৃত্বে এই টিম গঠন হবে এবং সেই টিমের সদস্য হবেন রাহুল মিশ্র, তিনি আইপিএস, এবং এসডিপিও বাদুরিয়া বসিতা এই পুলিশ ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই জেলা থেকে যেমন আইপিএস রাহুল মিশ্র এবং এসডিপিও বাদুরিয়া রয়েছে, তেমনি লালবাজারের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার গিরিশ চ্যাটার্জিকেও এই সিটের অন্তর্ভুক্ত করলেন। শুধু তাই নয়, বিচারপতি শিক্ষক মহোদয়ের নির্দেশ 1 মাস অন্তর অন্তর তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একটি রিপোর্ট এসিজে আদালতে, বসিরহাট এসিজের আদালতে এই সিটকে জমা দিতে হবে এবং সেই তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট দেখে নিম্ন আদালত উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। চন্দননগরে সাইকেল আরোহী বৃদ্ধকে পিষে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু হয়। চন্দননগরের ওই বৃদ্ধের হারহিম করা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, চন্দননগরে সাইকেল আরোহী বৃদ্ধকে পিষে টেনে হিঁচড়ে নিয়ে গেল একটি গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধের। হারহিম করা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাপস চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। তাপস, কি জানা যাচ্ছে বিষয়? আর যেটা জানা যাচ্ছে, চন্দননগর 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মধুসূদন বঙ্গ, 75 বছর বয়স। তিনি সকালে বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে মানকুণ্ডু স্টেশনে যাচ্ছিলেন। চন্দননগর তেমাতা মন্দিরের কাছে আসতে কিন্তু পিছন দিক থেকে একটি 4 চাকা সুইফট গাড়ি সজোরে ধাক্কা মারে ওই বৃদ্ধকে। বৃদ্ধ কিন্তু রাস্তায় লুটিয়ে পড়েন। তখনও কিন্তু গাড়ি দাঁড়ায়নি, বৃদ্ধকে পিষে টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ খানিকটা দূর। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনা পুরোটাই সিসিটিভিতে ধরা পড়েছে। দেখা যাচ্ছে গাড়ির চালক কিন্তু গাড়ি না থামিয়ে তিনি কিন্তু ওই হয়ে গেছে, তারপরে তার উপর দিয়ে কিন্তু গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তবে চন্দননগর থানার পুলিশ কিন্তু এলাকার ফুটেজ দেখে অভিযুক্ত গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে পরিবার এবং প্রতিবেশীদের যেটা দাবি, দুর্ঘটনা ঘটার সময় গাড়ি যদি থামিয়ে দেওয়া হতো তাহলে হয়তো বৃদ্ধর মৃত্যু হতো না। তবে পুলিশ কিন্তু এই মুহূর্তে গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ তাপস। কথা বলছিলেন প্রতিনিধি তাপস চক্রবর্তীর সঙ্গে। চন্দননগরে এক সাইকেল আরোহী বৃদ্ধকে পিষে দিল একটি গাড়ি এবং পিছনে হিঁচড়ে নিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু ওই গাড়িটি এবং গাড়ির চালকের খোঁজ করছে পুলিশ। এই ছবি আমরা দেখাচ্ছি, এই রোমহর্ষক এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে, যে ছবি আপনারা দেখছেন। সাইকেল করে যাচ্ছিলেন ওই বৃদ্ধ, তাকে একটি গাড়ি পিষে দিয়ে যায়, টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা দূরে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধের। হারহিম করা এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মেদিনীপুর মেডিকেল কলেজে সিআইডির 5 সদস্যের দল পশ্চিম মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনার তদন্তে তারা গিয়েছে বলে জানা যাচ্ছে। এর আগেও তারা গিয়েছিল হাসপাতালে। সিআইডি তদন্তের স্বার্থে ভিডিওগ্রাফি করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রসূন মুখোপাধ্যায় রয়েছেন। প্রসূন, এই সিআইডির যে তদন্তকারীরা গিয়েছেন তারা কোথায় কোথায় যাচ্ছেন, কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন, প্রসূতি বিভাগে কি তারা গিয়েছিলেন? ফের মেদিনীপুর মেডিকেল কলেজে সিআইডির 5 সদস্যের টিম আজ ঠিক দুপুর 1টা নাগাদ এসে পৌঁছেছে মেদিনীপুর মেডিকেল কলেজে এমএসভিপির অফিসে। তো সেখানে ইতিমধ্যে 2 ঘন্টা অতিক্রান্ত করলো, এখনো পর্যন্ত ভেতর থেকে ওনারা বেরিয়ে আসেনি বা কেউ বেরিয়েও আসেননি। তো আমরা এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলেছেন। ওনার কাছ থেকে যেটা পাওয়া যে যাকে যাকে মনে করছেন ওনারা তাকে ডেকে এখানে জিজ্ঞাসাবাদ চলছে, এমনটাই সূত্রের খবর। প্রশ্ন, এই জিজ্ঞাসাবাদ তদন্ত পুরোটাই কি ভিডিওগ্রাফি করা হচ্ছে, রেকর্ড থাকছে? হ্যাঁ, সেটা হবে বলে মনে হচ্ছে, কেন সিআইডি টিম যখন ভেতরে যান তখন তাদের হাতে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল। তো মনে করা হচ্ছে যে ভিডিওগ্রাফি হতে পারে বলে।
ধন্যবাদ প্রসূন। কথা বলছিলেন প্রতিনিধি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে। মঙ্গলবার সন্ধে মালদার বৈষ্ণবনগরে গুলিকাণ্ডে গ্রেপ্তার দুই শুটআউট কাণ্ডের দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মালদার বৈষ্ণবনগরে গুলি চলে, সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সন্ধে মালদার বৈষ্ণবনগরে গুলিকাণ্ডে গ্রেপ্তার দুই মূল অভিযুক্ত দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। মালদাতে এর আগেও আমরা দেখেছি প্রকাশ্য দিবালোকেও গুলি চলেছে, একের পর এক এই গুলি ছোড়া ঘটনা, তাতে মৃত্যু হয়েছে। মালদাতেই মাত্র কিছুদিন আগেই দেখেছি আমরা যে তৃণমূলের সহসভাপতি তারও মৃত্যু হয়েছে, দুষ্কৃতীরা তাকে তাড়া করে গুলি করে খুন করে। গৌতম অধিকারী রয়েছেন। গৌতম, এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কোথা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো? আগ্নেয়াস্ত্র কি উদ্ধার হয়েছে? যেটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত গতকাল রাত্রে যে গুলিকাণ্ড হয় সেই গুলিকাণ্ডে ইতিমধ্যেই দুইজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুইজন হলেন নিমাই ঘোষ এবং পাণ্ডব ঘোষ। এই নিমাই ঘোষই হচ্ছেন এই শুট আউটের মূল পান্ডা এবং তাকে অস্ত্র সরবরাহ করেছিল পাণ্ডব ঘোষ বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে ইতিমধ্যে জানতে পেরেছি। পাশাপাশি পুলিশ এখনো পর্যন্ত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং তার সাথে একটি কার্তুজও কিন্তু পুলিশ নিমাইয়ের কাছ থেকে উদ্ধার করেছে। আজ তাদেরকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে 14 দিনের জেল হেফাজত। কেন গুলি চালালো এরা? পুলিশ যেটুকু নিমাইকে জিজ্ঞাসা করে যেটুকু জানা যাচ্ছে যে মদের নেশায় ছিল এবং মদের নেশাতেই আক্রোশবশত সে গুলি চালিয়ে দিয়েছে এবং পাশাপাশি আরেকটি বিষয় স্পষ্ট করে জানিয়েছে যে তারা কোনো দলের সঙ্গে যুক্ত নয়, তাদের সাধারণভাবেই কিন্তু তারা নিষ্ঠ এবং এই নিরঞ্জনের বাড়িতে কিন্তু মদের আসর বসতো, মাঝে মধ্যে মদের আসর বসতো এবং এই মদের আসর এর আগেও কিন্তু অভিযুক্ত দুজনের বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ ছিল? এর আগে কোনো অভিযোগ ছিল? এই নিমাইয়ের বিরুদ্ধে এর আগেও একটি ফৌজদারি মামলা রয়েছে এবং সেই ঘটনায় কিন্তু সে এখন জামিনে মুক্ত রয়েছে বলে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারছি। পাশাপাশি এই খুনের ঘটনায় আরো কেউ বা কারা জড়িত আছে কিনা তাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। আজ ধৃত দুজনকেই মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে 14 দিনের পুলিশ হেফাজতকে। ঋষিকেশদা ছিলাম প্রতিনিধি গৌতম অধিকারীর সঙ্গে। মালদায় গতকাল রাতে যে গুলি চালানোর ঘটনা ঘটে সেই ঘটনায় মূল অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। নেশার ঘোরে তারা গুলি চালিয়ে দিয়েছেন বলে তারা জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে তাদেরকে পেশ করা হয়েছে। পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন রেখেছে, 14 দিনের যাতে হেফাজত দেওয়া হয় সেই আবেদন তারা রেখেছে। নোদাখালীতে তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ 4 জন। নোদাখালীতে যে গুলি ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে মূল অভিযুক্ত সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুভজিৎ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। শুভজিৎ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। শুভজিৎ, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের সম্পর্কে কি জানা যাচ্ছে এবং এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা কত হলো? দেখো, তোমায় জানিয়ে রাখবো, এই যে নোদাখালীতে রায়পুর 75 রোডের ওপরে তৃণমূলের যুব নেতাকে গুলি করার ঘটনা, এর আগেই কিন্তু মূলত পুলিশ এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছিল এবং আজ কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 7 এবং আজ যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে সেই 4 জনের পরিচয় যেটা জানা যাচ্ছে যে মূল চক্রী রয়েছে এর মধ্যে সুবোধ নস্কর, এছাড়াও বাকি যে 3 জন রয়েছে তারা কিন্তু এই সুবোধ নস্করের সঙ্গী এবং গোটা যে চক্রান্ত গোটা ঘটনার মধ্যে কিন্তু তারাও সঙ্গী হিসাবে কাজ করেছিলেন গোটা ঘটনায়। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হবে এবং এই ঘটনা আরো কেউ বা কারা জড়িত রয়েছে কিনা সেই সমস্ত বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। এছাড়াও তোমার আরো একটা বিষয় জানিয়ে রাখবো, এই ঘটনাতে দ্বিতীয় গ্রেপ্তার হয়েছিল সৈকত মোড়, যেটা দেখা যাচ্ছে যে এই সৈকত মোড় কিন্তু সুবোধ নস্করের গাড়ির চালক এবং তার একটি ছবি সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে যে ছবিতে যে সৈকত মোড় তার নিজের দুটি হাতে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই আগ্নেয়াস্ত্র গুলি ছোড়ার কারণ কি কারণে এই গুলি ছোড়া হলো? দেখো, তোমায় জানিয়ে রাখবো, পুলিশ তদন্তের স্বার্থে সেইভাবে কিছু না বললেও তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান, এই সুবোধ নস্কর যে মূল চক্রী তার সাথে কিন্তু গুলিবিদ্ধ তৃণমূল নেতার কোথাও একটা জমি বা টাকা নিয়ে বিবাদ ছিল এবং সেই বিবাদের জেরেই এই যে গুলি চালানোর ঘটনা সেই ঘটনা হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই বিয়ের আসর, বিভাগীয় প্রধানের সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে। হরিণঘাটার ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের একেবারে ক্লাসরুমের মধ্যেই যে দেখতে পাচ্ছেন বিয়ের আসর, বিভাগীয় প্রধানের সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মালা বদল থেকে সিঁদুর দান সবই হলো ক্লাসরুমের মধ্যে। ইতিমধ্যে এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। হরিণঘাটা ক্যাম্পাসে এই ঘটনাটি ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই বিয়ের আসর, বিভাগীয় প্রধানের সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে। সিঁদুর দান থেকে শুরু করে সাত পাক সবই হলো ক্লাসরুমের মধ্যেই। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল হচ্ছে ইতিমধ্যে এই ভিডিও। সুবল মজুমদার রয়েছেন। সুবল, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন, কি করে এটা সম্ভব হলো ক্লাসরুমের মধ্যে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত 3 দিন আগে বিষয়টি তাদের নজরে আসে এবং এই ঘটনার যে ছবি বিভিন্ন সমাজ মাধ্যমে যে ছড়িয়েছে তখনই তাদের নজরে আসে এবং সেটি নিয়ে তারা যে বিভাগীয় প্রধান ডক্টর পায়েল ব্যানার্জি তাকে কিন্তু তারা কর্তৃপক্ষ বিশেষ করে উপাচার্য প্রশ্ন করেছিলেন এরকম ঘটনা ঘটলো কি করে। যদিও তিনি তার সাফাইতে বলেছেন এটা পার্ট অফ দ্য ড্রামা এবং এই যেমন টিচার যে হয় সেরকমই এই সাহিত্য যে অ্যাপ্লিক্যান্ট যে ডিপার্টমেন্ট তাদের এটা একটা ড্রামা ছিল এবং সেইখানেই তারা এটা তারপরে তারা যেটা তিনি যেটা বলেছেন যে এই ঘটনার পর তিনি তারপরে সেখান থেকে তারা সবাই ধুয়ে মুছে বেরিয়ে যান। তবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তাহলে ওই প্যাডে স্বামী স্ত্রী সাক্ষী এগুলো কি করে হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে। তার উত্তরও তিনি দিয়েছেন। তিনি জানিয়েছেন তখন একটি সাদা কাগজে এটা লেখার জন্য চেষ্টা করা ছিল, টেবিলের উপরে ওই রকম একটি কাগজ ছিল যেটা প্যাড সেটা তিনি বুঝতে পারেননি এবং তার অজ্ঞাতে এটা হয়ে গেছে। যাদের বিয়ে হলো তারাই বা কি বলছেন? হ্যাঁ দেখো, তাদের কাছেই আমরা তিনি যে ডিপার্টমেন্টাল হেড তাকে আমরা ফোন করেছিলাম, তার সঙ্গে কথাও বলেছি। তিনি যেটা বলেছেন যে এটা হচ্ছে যেমন টিচার্স ডে হয় সেরকম, যেমন নাচ গান হয়, অন্যান্য অনুষ্ঠান হয় সেরকমই একটি ড্রামা, সাইকোটিক ড্রামা এবং সেই ড্রামারই একটা অংশ ওখানে কিছু ক্লিপ কেউ ভাইরাল করে দিয়েছে বা ভিডিও ভাইরাল করেছে এবং তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তিনি লিগ্যাল অ্যাকশন নেবেন এবং তিনি যেটা জানিয়েছেন যে বিষয়টি মানে একরকম আচমকাই ঘটে গেছে এবং তিনি বিবাহিত এবং ছাত্রছাত্রী যেমন তার অভিভাবকরা মাথা রাখতে হচ্ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বেন সেটা তিনি ভেবে উঠতে পারেননি। পাশাপাশি যেটা কর্তৃপক্ষ বলেছেন যে এরকম একটা ঘটনা, যে ঘটনা বিরল, মানে কখনো আগে এই রেজিস্ট্রার তিনি বলেছেন পার্থপ্রতিম লাহিড়ী, তিনি যেটা জানিয়েছেন যে এইরকম ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তবে এই ঘটনার পর তারা কিন্তু মহিলা শিক্ষিকাদের দিয়ে একটি ধন্যবাদ সুবল করেছে। কথা বলছিলাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের এই ঘটনা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অভিযুক্ত এই শিক্ষিকা কি বলছেন শুনবো। অলরেডি ম্যারিড এবং এটা কোনোভাবেই স্বাভাবিক, মানে ম্যারেজ কি একটা যথেষ্ট অস্পিশিয়াস জিনিস, ওটা কি এরম ভাবে ছেলে খেলা করে হয় না। এটা একটা ড্রামার ক্লিপ, ফ্রেশার্স পার্টিতে অনেক নাচ গান ড্রামা সবই হয়েছিল এবং শুধু ড্রামার ক্লিপটাকে কেউ একজন ভাইরাল করেছে। ওটাই ছিল কি একটা সাদা কাগজে এটা আমি লিখলাম। এই মুহূর্তে তো তখন সাদা কাগজ বলতে টেবিলের ওপর যেটা ছিল সেটা নিয়ে টেনে আমরা করে নিলাম, অত আমরা ভাবিনি কি হচ্ছে ওপরে অফিসিয়াল বা কি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কি বলছেন শুনবো। কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা কোনোদিনও দেখিনি এরকম।
একটু হতচকিত হয়ে গেছি স্বাভাবিকভাবেই। ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো। হ্যাঁ, এটা আমরা যেটা জানতে পেরেছি, এটা নাকি ওদের একটা, এই যেহেতু ডিপার্টমেন্টে অ্যাপ্লায়েড সাইকোলজি, এটা নাকি একটা অ্যাপ্লায়েড সাইকোলজির লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা। কিন্তু সেটা হলেও সেটা মানে একটু ঢংসে করলে ভালো হতো, মানে মানে কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।